আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আমরা ৪৯তম বিসিএস এর বাংলা ভাষা ও সাহিত্যের ভাষা অংশ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কী? এখানে পরিকর শব্দটি এসেছে বদ্ধপরিকর থেকে। এই বদ্ধপরিকর একটি বাগধারা। এই বাগধারাটির অর্থ হলো দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞ। দৃঢ় প্রতিজ্ঞা। আর এখানে অর্থ চেয়েছে পরিকর শব্দের অর্থ কী? তো পরিকর শব্দের অর্থ হবে প্রতিশ্রুত। কারণ এখানে পরিকর শব্দটির অর্থ সবচেয়ে ভালো হবে প্রতিশ্রুত। অন্যদিকে প্রতিজ্ঞা পরিকর শব্দটির অর্থ ঘাস কোনো সময় হবে না, প্রতিজ্ঞা প্রতিজ্ঞা হয়, কিন্তু এখানে প্রতিশ্রুত সবচেয়ে ভালো হয়। আর কোমর শব্দটি কোনো সময় হবে না, কারণ হচ্ছে এখানে বদ্ধ। বদ্ধ শব্দটির অর্থ হলো, বদ্ধ শব্দটি যদি আমরা আক্ষরিক অর্থ করি তাহলে হবে বদ্ধ শব্দটির আক্ষরিক অর্থ হবে কোমর। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বদ্ধ বদ্ধ শব্দের কোমর। তাহলে এখানে আক্ষরিক অর্থ, বদ্ধের আক্ষরিক অর্থ হয় কোমর, আর পরিকর শব্দটির অর্থ হচ্ছে প্রতিশ্রুত। তাহলে হচ্ছে এখানে বাগধারাটির অর্থ হয় দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞা। কিন্তু এখানে শুধু যদি পরিকর শব্দের অর্থ বলে তাহলে সেটা সবচেয়ে ভালো হবে প্রতিশ্রুত। তারপরে প্রশ্নটা দেখতে পারি আমরা। তারপরে প্রশ্নটা, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। বাক্যটি অস্তিবাচক রূপ কী হবে? তা প্রথম অস্তিবাচক করতে গেলে আমাদের যে নঙার্থক শব্দগুলো আছে সেই শব্দগুলো তুলে দিতে হবে, তাহলে অস্তিবাচক করার নিয়ম। তাহলে অস্তিবাচক করতে হলে প্রথমে আমাদের না, নয়, নি, নেই, এই নেতি শব্দগুলো তুলে দিতে হবে। এই শব্দগুলো তুলে দিয়ে বাক্যকে আমরা অস্তিবাচক ভাব ফুটে তুলতে হবে। তাহলে এখানে প্রথম আছে অপশনে, তিনি কথা না শুনে ঘুমাতে পারলেন না। এখানে শব্দটিতে এমনি নেতিবাচক, এখানে না শব্দ আছে, এখানে না, তাহলে এটা হবে না। তারপরে এটা আছে তিনি কথা না শুনে পারলেন, তাহলে এটাও না আছে, তাহলে এটাও হবে না। তারপরে আছে তিনি জেগে রইলেন কথা না শুনে, এখানে না আছে, তাহলে এটা হবে না। তারপরে এটা আছে তিনি কথা শুনে জেগে রইলেন, তাহলে এখানে না, নয়, নি, নেই, এই নেতিবাচক শব্দগুলো নেই, আর বাক্যটি ইতিবাচকভাবে ভাবার্থ প্রকাশ করতেছে, তাই এখানে উত্তর হবে ঘ। তারপরে প্রশ্ন, সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না। এখানে ভুল ঘটেছে। এখানে প্রশ্নটি একটি ভুল আছে এখানে লেখায়। এখানে চায় না একসাথে হবে এটা। তাহলে প্রথম আমাদের চায় না, এটা বুঝতে হবে। তাহলে না, নয়, নেতিবাচক শব্দগুলো এখানে না, নয়, নেই, এই যে নেতিবাচক শব্দগুলো কখনো একসাথে বসে না। তারা সবসময় আলাদাভাবে বসে, তারা সবসময় আলাদাভাবে বসে। এখানে চায় না, চায় নার সাথে না একসাথে বসবে না, এই একটা ভুল, এটা হচ্ছে বানানের ভুল। আর ব্যক্তিরাই, এখানে আমরা দ্বিতীয় ভুলটা ধরতে পারি যে ব্যক্তিরাই, ব্যক্তিরাই আগে আছে হচ্ছে এখানে অনেক, অনেক হচ্ছে এই অনেক, অনেক হলো বিশেষণ। আর বিশেষণের পরে যে আমরা বিশেষ্যটা পেয়েছি এটা হচ্ছে বিশেষ্য। তাহলে এখানে অনেক দ্বারা অনেক একটা বহুবচন নির্দেশ করতেছে, আর বহুবচনের পরে আবার বিশেষ্য বহুবচন হয় না, এই জন্য এটাই ভুল। তাহলে এখানে বানান ও বচনের ভুল রয়েছে। এই প্রথমটা এটা হচ্ছে বানানের ভুল, আর তারপরে এটা হচ্ছে বচনের ভুল। মানে কি, এখানে আছে অনেক আছে বহুবচন নির্দেশ করতেছে, তারপরে আবার আছে বহুবচন হবে না, তাই উত্তর হবে হচ্ছে বানান ও বচনের। তারপরে প্রশ্ন,
কোন ধ্বনির পরিবর্তনটি যথাযথ নয়? তো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন 3 ধরনের। আমরা এক লিখতে পারি নাসিক্যি ভবন, আর একটা লিখতে পারি শতনাসিক্যি ভবন, আর একটা হচ্ছে বিনাসিক্যি ভবন। কখন কখন নাসিক্যি ভবন, কখন শতনাসিক্যি ভবন এবং কখন বিনাসিক্যি ভবন ঘটে, সেগুলো জানার জন্য আগে আমাকে নাসিক্য বর্ণগুলো জানতে হবে। তা বর্গীয় বর্ণের বর্গীয় বর্ণের নাসিক্য বর্ণগুলো হলো বর্ণের বর্ণগুলো হলো উমু, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, মো। এখন কখন নাসিক্যি ভবন ঘটে আর কখন শতনাসিক্যি ভবন ঘটে আর কখন বিনাসিক্যি ভবন ঘটে সেটা দেখব। যখন নাসিক্য বর্ণের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জনগুলো লুপ্ত হয়ে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি আনুনাসিক করে তোলে তখন তাকে নাসিক্যি ভবন বলে। তার মানে কি? তার মানে হলো উমু, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, মো, এই বর্ণগুলো লুপ্ত হবে। লুপ্ত হবে আর পূর্ববর্তী ধ্বনির আগে আর পূর্ববর্তী ধ্বনিতে আয় চন্দ্রবিন্দু বিন্দু আসে। যেমন এখান থেকে আমরা নিতে পারি কি, যদি আমরা দন্ত লিখি দন্ত থেকে দাঁত, তো এটা যদি আমরা ভাঙি তাহলে দ, দন্তান্ন, ত সমান হয়েছে দ চন্দ্রবিন্দুর প্লাস ত তাহলে এখানে দন্তান্ন কি? এই দন্তান্নটা হলো হচ্ছে নাসিক্যি ভবন। নাসিক্যি ভবন ঘটেছে এই দন্তান্ন দ্বারা। এই দন্তান্ন হচ্ছে নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণটি লুপ্ত হয়েছে, উঠে গিয়েছে এবং দয়ের উপরে চন্দ্রবিন্দু এসেছে। তাহলে এটা কি? নাসিক্য বর্ণগুলো লুপ্ত হয়েছে এবং পূর্ববর্তী ধ্বনির আগে চন্দ্রবিন্দু এসেছে, তাই এটা হচ্ছে নাসিক্যি ভবন। আর শতনাসিক্যি ভবন হলো
শতনাসিক কি ভবন হলো হাসি। হাসি থেকে হাসি। এখানেগুলো তো শব্দগুলো যদি আমরা ভাঙি তাহলে হ আ দন্ত্য প্লাস ই। এখানে কি হয়েছে, এখানে হ চন্দ্রবিন্দু দন্ত্য প্লাস ই। এখানে কোনো নাসিক্য বর্ণ নাই, এখানে কোনো নাসিক্য বর্ণ নাই, কিন্তু এখানে নাসিক্য হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে শতনাসিক্যী ভবন। আর বিনাসিক্যী ভবন হলো যখন আমরা নাসিক্য বর্ণ পাবো কিন্তু আনুনাসিক হবে না, অর্থাৎ চন্দ্রবিন্দু আসবে না, সেটাকে আমরা বিনাসিক্যী ভবন বলবো। যেমন যেমন শৃঙ্খল। এটা যদি আমরা ভাঙি তাহলে কি হয়, তালবস্য রি প্লাস ও প্লাস খ প্লাস ল। শৃঙ্খল থেকে শিকল। শিকল হয়েছে, তাহলে এটা এটা কি হয়েছে, এটা আছে তালবস্য প্লাস ই প্লাস ক প্লাস ল। তাহলে এখানে ও আছে, এখানে নাসিক্য বর্ণ, কিন্তু এখানে কোনো চন্দ্রবিন্দু আসেনি, অর্থাৎ নাসিক্য ভবন হয়নি, এই জন্য এটাকে বিনাসিক্য ভবন আমরা বলবো। তাহলে এখানে ক্রন্দন থেকে কাদা, এটা কি হয়েছে, এটা হচ্ছে নাসিক্য ভবন হয়েছে। অঞ্চল থেকে আঁচল, এটাও নাসিক্য ভবন হয়েছে। দন্ত থেকে ধাত, এটাও নাসিক্য ভবন হয়েছে। কিন্তু সঙ্গীত থেকে গীতিকা, এটি কোনো ধরনের পরিবর্তন নয়, তাহলে কোনো ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়, হবে হচ্ছে সঙ্গীত থেকে গীতিকা। তারপরের প্রশ্ন, পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি? এর ব্যাকরণিক পরিচয় বলক। তাহলে ই হলো একটি বলক। বলক কি? বলক হলো একটি বর্ণ বা বর্ণগুচ্ছ। বর্ণ বা বর্ণগুচ্ছ যা একটি শব্দকে আরও বেশি জোর দেওয়া এবং গুরুত্ব দেওয়া বোঝায়। মানে পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে থেকে থেকে দ্বারা বাক্যটি অধিক জোর দেওয়া বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে পদ যে শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে আরও জোরালো বা বেশি গুরুত্ব দেওয়া বোঝায়।
তাকে বলক বলে। আমরা আরো কিছু উদাহরণ টানতে পারি, যেমন তখনই কথাটা বলা উচিত ছিল, তখনই কথাটা বলা উচিত ছিল। এখানে এই হচ্ছে বলক। আমরা যে আরো লিখে দিই, এখনো বৃষ্টি হয়নি, এখানে ও হচ্ছে বলক। তোমাকে পড়তে হবে, কেই পড়তে হবে, এখানে হচ্ছে বলক। তাহলে এখানে পরিবার থেকে শিক্ষা শুরু, এখানে থেকে শব্দের সাথে যুক্ত এর ব্যাকরণিক পরিচয় হচ্ছে বলক, কারণ দ্বারা এই শব্দটির বাক্যটির আরো বক্তব্য জোরালো করেছে, তাহলে বলক। তার পরবর্তী প্রশ্ন, স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি? এবার 6 নম্বর প্রশ্ন হলো, স্বাধীন শব্দের ব্যাস বাক্য কোনটি? তাহলে এই স্বাধীন এটি একটি তৎপুরুষ সমাস। আমরা তৎপুরুষ সমাস কখন বলি? যখন পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, তখন তাকে আমরা তৎপুরুষ সমাস বলি। তাহলে আমরা লিখতে পারি, পূর্ব পদের বিভক্তি ও পর পদের অর্থ ধান্য পায়, তাকে পুরুষ সমাস বলে। স্বয়ের, তাহলে আমরা এখানে বলতে পারি স্বয়ের অধীন, স্বাধীন, কারণ এখানে স্বাধীন শব্দটি হচ্ছে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা হবে হচ্ছে স্বয়ের অধীন রয়ের বিভক্তি র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন 7 নম্বর প্রশ্ন হলো, ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়? তার ধ্বনি হলো ধ্বনি অর্থপূর্ণ বা মিশ্রিত আওয়াজ। আওয়াজ আর বর্ণ, বর্ণ হলো ধ্বনির নির্দেশিত রূপ। যেমন আমরা লিখতে পারি কি, ক, খ, গ, এইগুলো।
তাহলে ধ্বনি ও বর্ণের পার্থক্য এখানে আসলে উত্তরটা নাই। পরবর্তী প্রশ্ন, উৎকণ্ঠ শব্দে উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করেছে? উৎ অর্থ হচ্ছে উদ্ধত্ত ধারণ করেছে। আমরা এখানে কিছু উপসর্গ পড়ে নিতে পারি। উপসর্গ হলো অব্যয় সূচক শব্দাংশ। বাংলা উপসর্গ 21টি। বাংলা উপসর্গ 21টি। আমরা একটু এইভাবে মুখস্থ করে নিতে পারি। কীভাবে? অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, উন, বা উনা, কদ, কু, নি, পা, তি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এইভাবে আমরা বাংলা উপসর্গ যে 21টি এটা এইভাবে মুখস্থ করে নিতে পারি। অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, উন, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তাহলে এখানে উপকণ্ঠ শব্দের উপসর্গটি উদ্ধ হবে। আর বাংলা উপসর্গ হচ্ছে উপসর্গ হলো হচ্ছে অব্যয়সূচক শব্দ অংশ। বাংলা উপসর্গ হচ্ছে 21টি। এগুলো এইভাবে আমরা মুখস্থ করে নিতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায়? মৃগ বলতে এখানে পশুকে বোঝানো হয়েছে। তারপর পরবর্তী প্রশ্ন, ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি? তা আমরা এটা ছক আকারে পড়ে নিতে পারি। যে প্রশ্ন উত্তর উদাহরণ অর্থযুক্ত। আমরা যদি শুধু বলি যে ভাষার ক্ষুদ্রতম একক, সেটা কিন্তু উত্তর হবে ধ্বনি। আর যদি বলি ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক, তাহলে হবে রূপমূল। তাহলে ধ্বনির উদাহরণের ভিতরে আমরা দিতে পারি কি, ধ্বনির নির্দেশিত বর্ণগুলোই দিতে পারি, যেমন ক, খ, গ, ঘ, এইগুলোই হচ্ছে এখানে ধ্বনির নির্দেশিত আমরা উদাহরণের ভিতরে দিতে পারি। আর রূপমূলের ভিতরে যখন কি একটা শব্দকে ভাঙলেও যখন আমরা ক্ষুদ্রতম এককে শব্দকে অর্থকে তখন সেইটা হচ্ছে রূপমূল।
যেমন আমরা যদি বলি হচ্ছে ঘরগুলো, ঘরগুলো, এখানে যদি আমরা ভাঙে ঘর একটা শব্দ, গুলো একটা শব্দ, তাহলে এখানে ঘর অর্থ হচ্ছে নাকি, ঘর অর্থ হচ্ছে বাড়ি বোঝাচ্ছে, বাড়ি। আর এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, গুলো হচ্ছে বহু বচন। তাহলে কি এখানে কখার কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু ঘরগুলো এগুলো নির্দিষ্ট অর্থ আছে। তাহলে এটা আছে না ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি হবে, হবে আছে রূপমূল। তারপর পরবর্তী প্রশ্ন হলো ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? তো এটা হবে আছে না অস্ট্রিক, অস্ট্রো এশিয়াটিক, মুন্ডা। এখান থেকে আমরা কিছু সাধারণ বাংলাদেশ বিষয়গুলি থেকে কিছু সাধারণ জ্ঞান পড়ে নিতে পারি। যেমন সাঁওতাল জনগোষ্ঠী, সাঁওতাল জনগোষ্ঠী হলো বাংলাদেশের সমতলে বসবাসকারী বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী। এদের বসবাসের জায়গা, এরা বাংলাদেশের রাজশাহী, বসবাস রাজশাহী, রংপুর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে তারা বসবাস করে। তাহলে এখানে আছে, এখানে সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে সাঁওতাল, আর বসবাসকারী রাজশাহী, রংপুর, দিনাজপুর। আর এরা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেটা হবে অস্ট্রিক, অস্ট্রো বা এশিয়াটিক, মুন্ডা। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের, এখানে প্রশ্ন একটু মিস্টেক আছে টাইপিংয়ের। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন? এটা হবে হচ্ছে, এটা হবে আকার, ইয়া উচ্চারণ বোঝাতে। এটা তাহলে ইয়া উচ্চারণ বোঝাতে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার জন্য সহজে উচ্চারণ করতে হবে, সহজে উচ্চারণ করার জন্য ইয়া এটা ব্যবহার করতেন। এ থেকে আমরা আরো কিছু জানতে পারি যে মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক লিক স্বরধ্বনি 7টি। আমরা যে স্বরধ্বনিগুলো পড়ি, যেমন হচ্ছে এখানে অ, আ, ইয়া, ই, উ, এ, ও, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আবার যদি প্রশ্ন আছে মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ কিন্তু আবার 6টি। এই এখানে এসে
এটা হবে না। আর বাকিগুলো ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ। আর উপরে আছে মৌলিক স্বরধ্বনি আছে ৭টি। তারপরে প্রশ্ন হলো কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? এখানে আছে নীরব, উজ্জ্বল, মনতুষ্ট, সজ্ঞান। এর মধ্যে এটা হচ্ছে বিসর্গ সন্ধি হচ্ছে নীরব। যেমন নীরবকে আমরা ভাঙলে আমরা পাই নি বিসর্গ প্লাস রব, নীরব। নি বিসর্গ প্লাস রস, নিরস। এখানে বিসর্গ উঠে গেছে এবং পূর্ববর্তী ধ্বনির রশ্মিটা দীর্ঘিতে পরিণত হয়েছে, তাহলে এটা বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, তাহলে হবে হচ্ছে নীরব। পরবর্তী প্রশ্ন, শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। এই বাক্যে শিক্ষক আর শিক্ষার্থীর প্রয়োগ কি ঘটেছে? এটা বহুবচন ঘটেছে। এটা হচ্ছে জাতিবাচক। শিক্ষক, শিক্ষক আর শিক্ষার্থী, এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটাই এক বচনে বহুবচন বোঝায়। এটি এই শব্দটি বহুবচন অর্থে ব্যবহার করা হয় দুইটাই, তাই এটা হচ্ছে বহুবচন বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত? এখানে প্রত্যয় যোগে গঠিত হয়েছে। প্রশ্ন কি একটু ভুল আছে বোধহয় প্রশ্নটা। এখানে প্রশ্ন একটু অপশানে মিস্টেক আছে। এখানে ডাকঘর না ডাক্তার, ডাক্তারখানা হবে। তা ডাক্তারখানা, এই খানাটি হচ্ছে হর্ষের তদ্ধিত প্রত্যয় খানা। তাহলে আমরা তদ্ধিত প্রত্যয়গুলো লিখতে পারি হর্ষে তদ্ধিত প্রত্যয় আছে কোনগুলো? গড় বা কর আছে, দ্বার আছে, বাজ, বন্দি, খানা, সই। শব্দগুলো আমরা কি লিখতে পারি এখানে? গড় দ্বারা আমরা কি লিখতে পারি? বাজিগর, কারিগর। দাঁত দ্বারা লিখতে পারি খবরদার, খবরদার, পাহারাদার। বাজ দ্বারা আমরা লিখতে পারি কি? কলমবাজ, ধোঁকাবাজ। খানা দ্বারা লিখতে পারি কি? বন্দি দ্বারা আমরা লিখতে পারি জবানবন্দি, নজরবন্দি। খানা দ্বারা লিখতে পারি এই ডাক্তারখানা, ডাক্তারখানা, বৈঠকখানা। সই দ্বারা লিখতে পারি চলন সই, মানানসই, টেকসই, এইগুলো। তাহলে এখানে প্রত্যয় দ্বয়ে গঠিত শব্দ হবে ডাক্তারখানা। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্নটা, পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? তা পারিভাষিক শব্দ বলে বিষয়গত সুনির্দিষ্ট অর্থবাচক শব্দ। এখানে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ আমরা পড়ে নিতে পারি, যেমন র্যাঙ্ক। র্যাঙ্ক মানে পদমর্যাদা। ফিলোলজি। ভাষাবিদ্যা। টাউনশিপ। উপশহর। সাবকনসিয়াস। অবচেতন। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে কমেন্ট করুন।